আমার ছেলেটার ব্যবসার জন্য যে 5,000 টাকা লাগবে, এটা তোমাকে আর কতবার বলতে হবে? তা তোমার কান কি কালা নাকি? আমার কথা কি তুমি শুনতে পাও না? আমার একটা মাত্র ছেলে, সেই ছেলেটা তার শ্বশুর বাড়ি থেকে কিছু চাইছে, তবু তোমাদের দিতে এত অসুবিধা হচ্ছে। তা তোমাদের যদি এতই ভালো না লাগে আমার ছেলেকে, ছেড়ে চলে যাও না আমার ছেলেকে, তাহলেই তো হয়। আমার ছেলেকে আর একটা ভালো ঘরে বিয়ে দেব। এই বাড়িতে এসেছি মাত্র 7 দিন হলো, এর মধ্যে এত টাকা আমরা কোথা থেকে দেব মা? বিয়ের সময় আপনাদের দাবি ছিল 20,000 টাকা, সেই টাকা সহ আরো কত কিছুই তো দিল আপনার ছেলেকে। এই 7 দিনের ভিতরে আবারও 5,000 টাকা কোথা থেকে দেবে আমার পরিবার? আপনি তো জানেনই আমাদের পরিবার সম্পর্কে, তবু কেন এরকম করছেন মা? আমার বাবার অত সামর্থ্য নেই, আপনি একটু দয়া করে বুঝুন। 5,000 টাকা আমি একসাথে কোনোদিন দেখিনি মা, সেই টাকা আমার বাবা কোথা থেকে আনবে বলুন? তোমার বাবা টাকাটাকে ভিক্ষে করে আনবে নাকি চুরি করে আনবে, সেটা তো আমাদের দেখার বিষয় নয়। আমার ছেলেটা চেয়েছে, তোমাদেরকে এনে দিতেই হবে যে কোনো মূল্যে, না হলে কিন্তু এই সংসার হবে না তোমার। আমি কিন্তু অগ্রিম তোমাকে বলে দিলাম, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাতে আমায় কিন্তু ধরো না। কি যে ভুল করেছি ছেলেটাকে এখানে বিয়ে দিয়ে। বিয়ের সময় তো শুধু আপনাদের চাহিদা ছিল যে 20,000 টাকা আর ঘরের আসবাবপত্রগুলো দিলেই হবে। আমার বাবা অত শখের জমিটা বিক্রি করে সব কিছুই তো আপনাদেরকে দিল। এখন আর অবশিষ্ট কিছুই নেই আমার বাবার কাছে। আমি আর চাইতে পারবো না বাবার কাছে, আমাকে ক্ষমা করুন। আর এমন তো নয় যে আপনারা গরিব, আপনাদের যথেষ্ট অর্থ সম্পত্তি আছে, সেখান থেকে 50,000 টাকা নিয়ে না হয় ব্যবসাটা করুক। কেন আমাদের উপর অত্যাচার করছেন মা? এভাবে হবে না, বুঝেছি। আমার ছেলের সাথে কথা বলে এটার একটা ব্যবস্থা করতেই হবে, এভাবে তো আর জীবন চলে না। আমার একমাত্র ছেলেটাকে আরো ভালো ঘরে বিয়ে দিতে পারতাম, কিন্তু কি যে সর্বনাশ করলাম আমার ছেলেটার, সেটা এখন বুঝতে পারছি। কি গো, তুমি খাবারটা খাচ্ছ না কেন? এভাবে মুখটা গোমড়া করে বসে আছো যে, বলো না গো, তোমার কি হয়েছে? কি আর হবে গিন্নি, আমাদের একমাত্র আদরের মেয়েটাকে বিয়ে দিলাম, সেই তো কিছুদিন হলো। জানো গিন্নি, মনটা খুব ঠেকছে মেয়েটাকে একটু দেখার জন্য। একটা নজর যদি মেয়েটাকে দেখতে পারতাম তাহলে খুবই ভালো হতো। জানি না মেয়েটা কেমন আছে, ও বাড়িতে সবার সাথে ঠিকঠাক মানিয়ে নিতে পারছে কিনা, কেমন করে চলছে তাদের সাথে। ওর চিন্তায় খাবার দাবার খেতে ইচ্ছেই করে না। তা বলছিলাম কি গিন্নি, আমি কি একবার যাব মেয়েটাকে দেখতে? কি যে বলো না তুমি, আমার মেয়েটাকে বিয়ে দিলাম মাত্র তো 7 দিন হলো, আর কটা দিন যাক না। জানোই তো তুমি, তারা হচ্ছে বড় ঘরের মানুষ, তাদের সাথে আমাদের কি যায় বলো? আমি তো কখনোই আমার মেয়েটাকে ওরকম বড় বাড়িতে বিয়ে দিতে চাইনি, কিন্তু কিন্তু ছেলের মা তো আমাদের মেয়েকেই নিতে চাই তাদের বাড়ির বউ করে। ভাবলাম যে ভালোই হবে, তাই তো মেয়েটাকে ওই বাড়িতে দিলাম। এখন জানি না মেয়েটা কেমন আছে, আমার মনে হয় ভালোই আছে আমার মাটা। অত বড় বাড়ি, ওখানে তো কোনো কিছুর অভাব হবে না আমার মেয়েটার। আর তাছাড়া জামাই বাবাজিকে তো আমরা ভালো কিছুই দিয়েছি, 20,000 টাকা দিয়েছি আর ঘরের আসবাবপত্র দিয়েছি, এতে তো তারা অনেক খুশি ছিল। আর মেয়েটাকে অনেক যত্ন করবে ওরা, জানো। জানো তো গিন্নি, আমার মনটা না মেয়েটার জন্য কেমন হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি মেয়েটাকে দেখতে যাব, মনটা আর মানছে না আমার। বাবার মন তো, আর একটাই মাত্র মেয়ে আমার। 7 দিনটাকে আমার যেন 7 বছর মনে হচ্ছে, মেয়েটাকে যেন কত কাল দেখি না। তোমাকে বলেছিলাম না যে আমি শহরে যাব, আমার ব্যাগটা গুছিয়ে রাখতে। এজন্যই তোমাদের মতো মেয়ে মানুষদের আমি একদম পছন্দ করি না। যেটা বলি সেটা না করে তার উল্টো কাজটাই করতে থাকো। বিশ্বাস করো, আমি তোমার ব্যাগটাই গোছাচ্ছিলাম, কিন্তু মা এসে বলল যে কলপাড়ে থালা বাসনগুলো এখনই ধুতে। জানো তো,
মা অনেক রেগেছিলেন, তাই ভয়ে আগেই থালা বাসনগুলো ধুতে এসেছি। আমার এখনই হয়ে গেছে। তুমি একটু দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। তুমি দয়া করে রাগ করো না। সংসারে তো সব কাজ করতে হয়, সব কাজ করতে করতে অনেক কাজ ভুলেই যায়। তুমি দয়া করে ঘরে গিয়ে একটু বসো, আমি এখনই আসছি। তা তোমার কথায় কি আমার জগৎ সংসার চলবে? যখন বলেছি তখন তো দাওনি। এখন আর শহরেই যাব না। অসভ্য মেয়ে ছেলে। জানি না মা কোথা থেকে এই মেয়েটাকে ধরে আনলো আমার বউ হিসেবে। আমার জীবনটা দেখা যায় শেষ করে দিল। কত জরুরি একটা কাজ ছিল শহরে, কিন্তু ঠিক মতো যেতে পারলাম না। এ এ কি বলছো তুমি? তুমি শহরে যাবে না? না না না, তুমি শহরে যাও। দয়া করে তুমি একটু দাঁড়াও এখানে, আমি তোমার ব্যাগটা এক্ষুনি এনে দিচ্ছি। হয়েছে, তোর আর আদিক্ষেতা দেখাতে হবে না। অনেক আদিক্ষেতা দেখিয়েছিস। তুই যা শহরে, আমি যাব না। যাই যাই, মায়ের সাথে কিছু কথা আছে, কথাগুলো সেরে নি আগে। কি হয়েছে রে বাবা, তোর মাথাটা এরকম গরম যে? বল না, আমার সোনা ছেলেটার যে কি হলো হঠাৎ, কিছুই তো বুঝতে পারছি না। তোকে তো এত রাগতে কখনো দেখিনি। বল না বাবা, কি হয়েছে তোর? আর তোর না শহরে যাওয়ার কথা ছিল, তোর ব্যবসার কাজের জন্য? ওই মেয়েকে বলেছিলাম আমার ব্যাগটা গুছিয়ে রাখতে, কিন্তু আমার ব্যাগ না গুছিয়ে অন্য কাজ করছিল। আর শহরে গিয়ে কি করব বলো? তুমি আমায় কোথায় বিয়ে দিলে মা? তাদের তো কিছুই নেই। আমি যতটুকু শুনেছি, ওর বাবার নাকি জমি বিক্রি করে আমাদেরকে 20,000 টাকা দিয়েছিল। আরে বাবারে, 20,000 টাকা তো জমি বিক্রি করে দিয়েছিল, কিন্তু ওদের বাড়িটা যদি বিক্রি করে তাহলে 5,000 টাকা অনায়াসেই পেয়ে যাবে। তাই তোর বউকে জোর করতে থাক, 5,000 টাকা এমনিতেই বেরিয়ে আসবে। তোকে কেন ওখানে বিয়ে দিয়েছি জানিস? কারণ সমাজের যে সকল লোকদের কাছ থেকে খুব সহজেই টাকা আদায় করা যায়, যেমন ধর একটু গরিব, একটু অসহায়, এরকম। বাবা মা, তোমার মাথায় তো দেখা যায় ঢের বুদ্ধি। তাই শোনো, ওই মেয়েকে আসো, দুজন গিয়েই ধরি যে টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসতে। আর যদি না আনে, ওর চুলের মুঠি ধরে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেব। তারপর দেখবে জীবনের শিক্ষা হবে। শোনো, তুমি আজকেই তোমার বাড়িতে যাবে, গিয়ে 5,000 টাকা নিয়ে আসবে। আগামীকাল আমি শহরে যাব, ওই টাকাটা জমা দিতে হবে। তুমি কিভাবে টাকা আনবে সেটা আমি বলে দেব না, তাই কোনো প্রশ্ন আমাকে করবে না। তোমার বাবাকে গিয়ে বলবে যে তোমার বাবার বাড়ির ঘর বিক্রি করে যেন টাকাটা আমাকে দিয়ে যায়। অত বড়লোক বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছে, এই সামান্যটুকু কাজ করতে পারবে না তোমার বাবা? আমি মরে গেলেও ওই বাড়ি থেকে টাকা আনবো না। আমার বাবা মার শেষ আশ্রয়টুকু আমি নষ্ট হতে দেব না। তোমরা আমাকে মেরে ফেলো, এটাই সব থেকে ভালো হয়। আসলে আমার কপালে দুঃখ ছাড়া কিছুই নেই। ঈশ্বর আমার কপালটা এত খারাপ কেন করলো? আমি তো ঈশ্বরের কাছে কোনো অন্যায় করিনি, তাহলে আমার সাথেই কেন এমনটা হচ্ছে? যেখানে বিয়ের 7 দিনও গেল না, আমাকে যৌতুকের জন্য আবারও অত্যাচার শুরু করে দিয়েছে। তোমরা লোভী মানুষ, তোমাদেরকে টাকা এনে আমি দেব না, দেব না, দেব না। তোর এত বড় স্পর্ধা? তোকে তো আজ দেখাচ্ছি মজা। তোকে এমন মার মারবো যে জীবনে আর এরকম মুখে মুখে তর্ক করবি না। মারুন, মারুন, আমাকে মেরে ফেলুন, তবু আমি বাবার বাড়িতে টাকা চাইবো না। আপনারা এত নিষ্ঠুর কিভাবে হন? এত পাশবিক মানুষ কিভাবে হতে পারেন আপনারা? আমার বাবাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে এই বাড়ির বউ করে আনলেন আমাকে। ও আচ্ছা, আমি বুঝেছি, যেন গরিবের উপর অত্যাচার ভালোভাবে করতে পারেন, কারণ আপনাদের মতো বড় লোকেরা গরিবের উপর অত্যাচার করলেই সব থেকে বেশি আনন্দ পান। আপনারা চাইলেই তো আপনাদের ঘরের 5,000 টাকা দিয়ে আপনাদের ছেলেকে তো শহরে পাঠাতেই পারতেন, কিন্তু কিন্তু আপনারা সেটা করবেন না। আমার বাবা মায়ের শেষ আশ্রয়টুকুর উপরে আপনাদের চোখ পড়েছে, আর ওটাই আপনাদের চাই। ঠিক আছে, আমি মরে গেলেও যৌতুক আনবো না। যৌতুক যখন আনবি না, তাহলে তো তোর সাথে সংসারটাও করতে পারবো না। শোন, তাহলে তুই আজ থেকে আলাদা ঘরে থাকবি, রান্নাঘরে থাকবি, ওখানে কাজের মেয়ে হয়ে থাকবি। যদি কখনো আমার সামনে আসিস তো তোকে দেখবি আমি কি করি।
তোর গলা টিপে আমি তোকে মেরে ফেলবো। অসভ্য মেয়ে, জীবনটা আমার শেষ করে দিতে এসেছে। আর শোন, যেদিন তুই টাকাটা নিয়ে বাড়িতে আসবি সেদিনই তোকে আমার স্ত্রীর মর্যাদা দেব, এর আগে নয়। আমি এই বাড়িতে স্ত্রীর মর্যাদা কোন দিন পেয়েছি বলুন তো? নতুন একটা পশুকেও তো মানুষ এতটুকু সম্মান দেয়, ভালোবাসে, কিন্তু তোমরা আমাকে এই 7 দিনে একটুও ভালোবাসোনি, শুধু যন্ত্রণা আর কষ্ট দিয়েছ। আমার আর কাজের মেয়ের মধ্যে পার্থক্য নেই কোনো। আমি কাজের মেয়ে হয়েই থাকবো এই বাড়িতে, দরকার নেই আমার স্ত্রী হয়ে থাকার। মা মিথিলা, আমার মা গেল কোথায়? দেখ রে মা, আমি এসেছি, তোর বাবা এসেছে তোকে দেখতে, তোর পছন্দের মাছ নিয়ে এসেছি আমি, দরজাটা খোল মা। বিয়ান মশাই, মা মিথিলা, জামাই বাবা জীবন, আপনারা কি ঘরে নেই? কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। এই বাড়িতে এসে ডাকাডাকি করছেন কেন? ভিক্ষে লাগবে নাকি আপনার? এখন ভিক্ষে টিক্ষে হবে না, এখান থেকে চলে যান। এই ভিক্ষুকগুলো যে কি শুরু করে সকাল সকাল, একটুও শান্তি দেয় না আমাদেরকে। ও আচ্ছা, তোমার হাতে যে মাছ দেখছি, মাছটাকে বিক্রি করবে নাকি? আহা বেয়াল মশাই, আমাকে চিনতে পারছেন না? আমি আপনার ছেলের শ্বশুর, আপনার বৌমার বাবা। আমি আসলে এসেছি আমার মেয়েটাকে দেখতে। বিয়ান মশাই, তা বিয়ান মশাই কেমন আছেন আপনি? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? ও আচ্ছা, চিনতে পেরেছি। আপনাদের চেহারার এত বাজে অবস্থা যে চেনার জো আছে, তা কেন এসেছেন এখানে শুনি? আমার মেয়েটাকে দেখতে এসেছি বিয়ান মশাই। কতদিন ধরে দেখি না আমার মাটাকে, মনটা খুব অশান্তি লাগছিল। একটু চোখের দেখা দেখে এখান থেকে চলে যাব। একটু ডাক দিন না মিছিলাকে। না না না, কোনো দেখা হবে না, এখান থেকে এখন চলে যান। এখন বৌমা ভিতরে কাজ করছে, আসা যাবে না, অন্য একদিন আসবেন। যান যান, এখন এখান থেকে যান। আমি কি এইখানে পচে মরবো? এই বাড়ি থেকে কি আমি কোনো দিন বের হতে পারবো না? আমার সাদাসিধে বাবাটা কিছুক্ষণ আগে এসেছিল, কিন্তু আমাকে দেখতে পারেনি। আমার বাবাটা এক বুক ভরা কষ্ট নিয়ে এখান থেকে চলে গেল। হায় রে মানুষ, এত নিষ্ঠুর কিভাবে হয়? যৌতুকের জন্য আমার বাবার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলো, আমার সাথে দেখাটাও করতে দিল না। হে বিধাতা, আমাকে একটা রাস্তা দেখাও। আমি কি করব এখন? ওরা তো আমাকে যে চাকরানির মতো করে রেখেছে। এই বাড়িতে তো আমার কোনো জায়গা নেই, আমার বাবার বাড়ির কোনো সম্মান মর্যাদা নেই। তাহলে আমি এই বাড়িতে থেকে কি করব? আমি আর পারছি না। আমাকে একটা রাস্তা দেখাও। বাবা, মা, তোমাদেরকে খুব মনে পড়ছে গো। তোমাদের মেয়েটা ভালো নেই বা, তোমাদের মেয়েটা একদম ভালো নেই। এই হতচ্ছাড়ি, তোর কান্নার জ্বালায় তো দেখছি এই বাড়ি ঘরে আর থাকা যাবে না। শোন, তোর বাবা এসেছিল, তোর বাবাকে তাড়িয়ে দিয়েছি। যেদিন 5,000 টাকা নিয়ে আসবে সেদিন তোর বাবার সাথে দেখা করাবো। এর থেকে ভালো তুই এক্ষুনি তোর বাড়িতে যা, গিয়ে তোর বাবা মায়ের সাথে দেখাও করে আয় আর টাকাটাও নিয়ে আয়। এটাই তোর জন্য সব থেকে ভালো হবে। যদি না আনিস, তোর বাবা মাকে মিথ্যে কথা বলবো যে তোর মতো খারাপ বাজে মেয়ে এই এলাকাতে একটাও নেই। লোকজনের কাছেও এসব কথা বলে বেড়াবো, তারপর তোর মৃত্যু ছাড়া আর কিছুই করার থাকবে না। না না মা, এমনটা করবেন না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মান সম্মান বল কিছু আছে। আমি এখনই যাচ্ছি, এখনই বাড়িতে গিয়ে টাকাটা চাইবো বাবা মায়ের কাছে। দয়া করে এত বড় অপবাদ আমাকে দেবেন না, এত বড় অপবাদ আমাকে দেবেন না মা। ওগো, মেয়েটা যে এলো 2 দিন হয়ে গেল। 5,000 টাকা জোগাড় করলে কি? টাকাটা যদি না দেওয়া যায় তাহলে তো শ্বশুরবাড়ির মানুষ ওকে মেনে নেবে না। কি করব গো, কিছুই তো বুঝতে পারছি না। এমনি এটা তো 10-20 টাকার ব্যাপার নয় গো। 5,000 টাকা কি 4টেখানি কথা? এত টাকা আমি জীবনেও একসাথে দেখিনি। কত জায়গায় ধার চাইলাম, সুদেও টাকা চাইলাম, কেউ আমাকে সুদে টাকা দিতেও চায় না, কারণ আমার এখন জমি জমা কিছুই নেই। মেয়েকে বিয়ে দিয়ে সব বিক্রি করে দিয়েছি। আমার সম্বল 2 বিঘে জমি ছিল,
সেগুলো বিক্রি করে 20,000 টাকা কোনো রকম দিয়েছি জামাই বাবা জীবনকে। এখন আর কোনো পথ খোলা নেই গিন্নি। শোনো, আমি মহাজনের সাথে কথা বলে এসেছি, এই বাড়িটা বিক্রি করে দেব। আমাদের বুড়ো বাড়িটার দাম মাত্র 2500 টাকা হয়েছে, কিন্তু আর 2500 টাকা আনবো কোথা থেকে গিন্নি? তুমি এক কাজ করো, 2500 টাকাতে বাড়িটা বিক্রি করে দাও। আর দেখি কালকে থেকে পাড়ায় বেরোবো, মানুষের কাছে হাতে পায়ে ধরেও যদি কয়েক হাজার টাকা জোগাড় করতে পারি, আমার মেয়েটার শ্বশুরবাড়ির মানুষের পায়ে ধরে বলবো যে দয়া করে এই টাকাগুলো নিন, আমরা বাকি টাকাগুলো খুব তাড়াতাড়ি শোধ করে দেব। এটা বললে কি মানবে তারা? তাও তো জানি না। জীবনে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই সব থেকে বড় অভিশাপ। যেখানে আমার বৃদ্ধ বাবা মায়ের শেষ ঠিকানাই ছিল বাড়িটা, সেই বাড়িটাও আমার জন্য বেচতে বসেছে তারা। আচ্ছা, আমি তো এই দুনিয়ার বোঝা। যদি বোঝা না হতাম তাহলে এত সমস্যা আমায় ঘিরে থাকতো না। যদি আমি দুনিয়াতে না থাকি তাহলে বোধহয় সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা মাও তাদের বাড়িতে থাকতে পারবে। শুধু শুধু আমার জন্য আমার বাবা মাকে এত চিন্তায় থাকতে হয়। শেষ বয়সে তাদেরও তো একটু সুখের দরকার। কেন আমার জন্য তারা তাদের শেষ সম্বলটুকু বিক্রি করবে? না, আমি এটা চাই না। এর থেকে ভালো হয় আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই। এই পৃথিবী আমার জন্য নয়, আমার বসবাসের অযোগ্য এই পৃথিবী। এই অযোগ্য পৃথিবীকে আমার বাসস্থানের জায়গা করে কোনো দিনও করে তুলতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে ক্ষমা করে দিও মা। না না না, এ কি করলি মা? এ কি করলি তুই? তুই এটা কি করলি রে মা? অবশেষে তুই নিজেকে শেষ করে ফেললি মা। আমাদের কথা একবারও চিন্তা করলি না যে তোর মৃত্যু আমরা সইব কি করে? আমার মেয়েটাকে ছোটবেলা থেকে কত আদর করে লালন পালন করে বড় করেছি। কেন রে মা? কেন কেন তুই নিজের জীবন দিয়ে দিলি? সব দোষ ওই পাষাণ মানুষগুলোর। যদি আগে জানতাম রে মা ওই পাষাণ মানুষগুলোর মুখোশ কেমন, তাহলে কখনোই তোকে ওই বাড়িতে আমরা রাখতাম না মা, কখনোই না। তোকে ওই বাড়ি থেকে এনে সারা জীবন নিজেদের কাছে রেখে দিতাম, তোকে আর ওই বাড়িতে যেতে দিতাম না। তোর মনে যদি এতই কষ্ট ছিল আমাদেরকে তো বলতে পারতি যে আমি সংসার করতে চাই না, তাহলে আমরা তোকে ওই বাড়িতে আর পাঠাতাম না। আমরা তোর সুখের কথা চিন্তা করেই তো ওই বাড়িতে পাঠিয়েছি। মারে, কেন তুই এরকম করলি? তুই কি আমাদের কথা একটুও চিন্তা করলি না? আমরা কেমন করে থাকবো? এই শেষ বয়সে এসে আমরা আমাদের মেয়েটাকেও হারিয়ে ফেললাম। আমাদের মেয়েটাকে যে আমরা আর বাঁচাতে পারলাম না।